এক্সট্রিমলি সরি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন ছিল একজন বড় ক্লায়েন্টের। না না, ইটস ওকে। আপনি এবার বলুন যে আমাদের কেসের ব্যাপারে আপনি কি কি জানতে চান। আমি যতদূর যা জানি আপনাকে সবটা জানিয়ে দিচ্ছি। না, শুধু আপনার সঙ্গে কথা বললে তো হবে না, আপনার মায়ের সঙ্গে আমাকে প্রথমে কথা বলতে হবে। কারণ দেখুন, উনি এমন কিছু দেখে থাকতে পারেন সেটা আপনি জানেন না। হ্যাঁ, তাই ওনার সঙ্গে কথা বলে সেখান থেকে আমাকে ক্লু বার করতে হবে। এটাই তো আমার কাজ। সত্যি আপনার সাথে এই প্রথমবার কথা বলে না আমি একটা আলাদাই কনফিডেন্স পাচ্ছি। দেখুন, আপনি আমার ক্লায়েন্ট, আর আপনাকে কনফিডেন্স দেওয়াটাই তো আমার কাজ। আপনি যদি আমার কাছে আমার কাজে কোনো কনফিডেন্স না পান তাহলে তো গোড়াতেই গন্ডগোল হয়ে গেল। ম্যাডাম, লড়াইটা তো সবে শুরু, এখন আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই পারস্পরিক কনফিডেন্স থাকাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে। তাহলে বলুন আপনি কখন আমার মায়ের সাথে দেখা করতে যাবেন? কখন মানে? এক্ষুনি যাব। দেখুন, আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় একদম নেই। এই কেসে আমরা যত দেরি করব ততই আমরা পিছিয়ে পড়ব। চলুন চলুন চলুন। ওকে, সরোজিনীবাবু, চলুন। এখানে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না মা? এই যে তোর মুখটা দেখলাম, আমার সব কষ্ট চলে গেল রে মা। আবার কবে যে দুজনকে হাসতে দেখবো। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে এই নরক থেকে তোমার ফিরকি তোমাকে বের করে নিয়ে আসবে, তুমি দেখো। আমি জানি তো ফিরকি, আমার মেয়ে যতদিন আছে আমার কোনো ভয় নেই। তুমি আর কেঁদো না মা, আমাদের ভালো সময় শুরু হয়ে গেছে। তুমি জানো আমরা একজন লয়ারকে খুঁজে পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ মা, আমাদের হয়তো কেসটা কেউই লড়তে চাইছিল না, শেষ পর্যন্ত এই ভদ্রলোক মীনাক্ষী ম্যাডামের কথায় নিজে থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার দেখো সব ভালো হবে। সাদেকেও নাকি ভগবান বলি। আচ্ছা, তোমরা বরং কথা বলো, আমি শরদিন্দু বাবুকে ডেকে আনছি। সেই ভালো। হ্যাঁ রে ফিরকি, ওই কেস কাচারি লড়তে তো অনেক খরচা, এত ক্ষমতা তো আমার নেই। ওসব নিয়ে তুমি একদম ভেবো না, নীলাদ্রি আর আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করেই নেব। শোন মা, তো শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নিবি না। দেখ, ওনারা তো বিশ্বাস করেন আমি আসল অপরাধী। আমি চাই না ফিরকি যে ওনাদের টাকায় আমার কেসটা লড়া হোক। মাগো, তুমি তোমার মেয়েকে এই চিনলে? এই যে তোমার এত আত্মসম্মান, তার কিছুটা হলেও তো আমি পেয়েছি বলো। তুমি একদম চিন্তা করো না, ওই বাড়ি থেকে আমি কোনো টাকা নিইনি। এমনকি মিষ্টি মাও না নিজের জমানো টাকাটা দিতে চেয়েছিল, আমি তাও নিইনি। আচ্ছা শোন, তুই বরং ওই মীনাক্ষীদের সাথে কথা বল। আমার বিশ্বাস যে উনি একটা না একটা ব্যবস্থা ঠিক করবেন। তারপর আমি এখান থেকে বেরিয়ে গেলে ওনার সব ঋণ আমি আস্তে আস্তে শোধ করে দেব।
ফিরকি, মা, উনি শরদিন্দু বাবু, তোমার পক্ষের উকিল। তুমি কোনো রকম সংকোচ না করে যা যা জানো ওনাকে সবটা বলো। ম্যাডাম, আমি একটু ওনার সঙ্গে ডিটেলসে আলোচনা করতে চাই, আর আমি চাই এই আলোচনাটা আমাদের দুজনের মধ্যেই থাকুক। তাই যদি কিছু মনে না করেন প্লিজ। হ্যাঁ, শিওর, আপনারা কথা বলুন, আমরা বাইরে ওয়েট করছি। মা, তুমি যা যা জানো ওনাকে কিন্তু সবটা খুলে বলো, কেমন? তোমাদের কথা হয়ে গেলে আমরা আবার এখানে আসবো। এসো নীলাদ্রি। তাহলে এবারে কথা শুরু করি। লক্ষ্মীদেবী, সেদিন ঠিক কি কি ঘটেছিল আমাকে শুরু থেকে বলুন। আপনি কাকে কাকে দেখেছিলেন, কি কি দেখেছিলেন, আপনার কাছে কি খবর ছিল, এবং আপনি সেদিন কেন গোডাউনে গিয়েছিলেন এবং কখন পৌঁছেছিলেন? কোনো কিছু বাদ দেবেন না প্লিজ। খবরটা আমি কিছুদিন আগেই পেয়েছিলাম। রুদ্রবাবু, বসো। জল খাবে একটু? না, সবকিছু এরকম ভাবে ওলট পালট কেন হয়ে গেল বলো তো? এরকম তো হওয়ার কথা ছিল না নীলাদ্রি। এত ঝামেলার পর আমাদের বিয়েটা হলো, বাবা না ধীরে ধীরে আমাকে মেনে নিচ্ছিলেন। জানো তো, আমিও সবটা সামলে নিতে পারছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বড় ঝড় এসে সবকিছু কেমন ওলট পালট করে দিয়ে চলে গেল। চিন্তা করো না ফিরকি, ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার পর পরিবেশকে শান্ত করতে বৃষ্টি আসে। যেদিন আমরা ভালো আন্ডিকে ন্যায়ের বিচার দিতে পারবো, ঠিক সেদিনই শান্তির বৃষ্টি আমাদের উপর ঝরে পড়বে। আসলে কাকায়ের খুনের জন্য ড্যাডের মনে না একটা ক্ষোভ তৈরি হয়েছে। যতদিন না আসল খুনিকে আমরা শাস্তি দিতে পারছি, ততদিন ড্যাডের মনের এই ক্ষোভটা শান্ত হবে না। একটাই আক্ষেপ, তোমাকে একা ছাড়তে আমার মন মানছে না। শুধু মনে হচ্ছে ওখানে যাওয়ার পর যদি তোমার কোনো বিপদ হয়। নীলাদ্রি, ওই বস্তিতেই আমি এত বছর ধরে বড় হয়েছি, তাই ওখানে কোনো বিপদ আসলেও সেটা সামলে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তাছাড়া পাতি মাসি, রানী মাসি, ওরা সবাই তো আমার পাশেই আছে বলো। কিন্তু সিনহারায় বাড়িতেই যে বিপদ আসতে চলেছে, সেটা সামলানোর জন্য তুমি ছাড়া কিন্তু ওখানে আর কেউ নেই। তুমি বারবার যে বিপদের কথা বলছো, কিসের বিপদ? কার থেকে বিপদ আসতে পারে? রোমা মাসি। হোয়াট? হ্যাঁ নীলাদ্রি, সেদিন কোর্টের বাইরে আমি রোমা মাসিকে পুরো কায়স্থবাবু আর অফিসার রুহান খানের সাথে কথা বলতে শুনে ফেলেছিলাম। শুধু তাই নয়, এর আগে আমি রোমা মাসিকে একদিন একটা অদ্ভুত কথা বলতেও শুনেছিলাম। কি কথা? আমি তোমাকে ভুলিয়ে দেব ভাস্করদা। তুমি ভুলে যাবে যে তুমি কারোর বাবা, তুমি কারোর স্বামী। তা না হলে আমার লক্ষ্য পূরণ কি করে হবে? হ্যাঁ, রোমা মাসি আসলে বাবাকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চায় নীলাদ্রি।
আমার কিন্তু এখানে আসাটা একদম উচিত হলো না ম্যাডাম। না মানে আমার যা পাস্ট রেকর্ড তাতে ভাস্কর সিনহারাই আমাকে এতটা সহজে মেনে নেবেন বলে কিন্তু মনে হচ্ছে না আমার। আপনি না আবার বেকার চিন্তা করছেন, গুলিয়ে ফেলছেন দুটোকে। দেখুন এতদিন যা ঘটেছে তার মধ্যে মানে আপনাদের দুজনের মধ্যে আমি ছিলাম না, এখন আছি। সো দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, বুঝতে হবে সেটা। সেটা ঠিক। আর আপনি থাকলে আমার প্রবলেম সলভও হয়ে যাবে অনেক, সেটাও আমি জানি। তবে একটা কথা বলি ম্যাডাম, কিছু মনে করবেন না, এই ফিরকিকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কিন্তু একদম উচিত হয়নি। না আসলে ওইখানে থাকলে ওর গতিবিধির ওপর আমরা নজর রাখতে পারতাম না। এখনো কি করছে, কোথায় যাচ্ছে, কি করে বুঝবো বলুন তো? আপনার বোধহয় কিছু ভুল ধারণা হয়েছে আমাকে নিয়ে। আপনার কি মনে হয় মানে এই যে পাড়ার লোকাল ক্রিকেট টিমে খেপ খেলতে আসা পাতি প্লেয়ার আমি? ও গড, শুনুন, ফিরকি কি করছে না করছে প্রতিটা নিঃশ্বাসের গতিবিধির খবর দেওয়ার মতো লোক আমার হাতের মুঠোয়। শি ইজ কমপ্লিটলি ইন মাই কন্ট্রোল। রোমা, এই লোকটা এখানে কি করছে? আপনি এখানে কেন? আমি এখানে নিজে আসিনি, রোমা ম্যাডাম নিয়ে এসছেন। তুমি নিয়ে এসছো কেন? আমি নিয়ে এসেছি, কথাটা শোনো একটু, এদিকে এসো প্লিজ। দেখো, শত্রু কিন্তু আমাদের মিত্র, আর এটাকে যদি মাথায় রাখি না তাহলে ফিরকি লক্ষ্মীর সমস্ত শত্রুদের যদি আমরা এক জায়গায় করতে পারি তাতে লাভটা আখেরে আমাদের। ভাস্করদা, চারিদিক থেকে যত প্রেশার দিতে পারবো ফিরকিকে ততই তো কোণঠাসা হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাজ মিটে গেলে ওকে ছুঁড়ে ফেলতে আমার কতক্ষণ লাগবে? বাড়িতে জাস্ট নিয়ে এসেছি কয়েকটা আলোচনা করব বলে। ভাস্করদা, একটা কথা কিন্তু মানতেই হবে, মানে তোমার অনুপস্থিতিতে পুরকায়স্থবাবু কিন্তু আমাকে সব রকমভাবে সাহায্য করেছে, অনেক হেল্প করেছে। আর দেখো, সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত, মানে আরও একটা চান্স আমরা দিতেই পারি পুরকায়স্থবাবুকে। অনেক তো কাছের মানুষদের ভরসা করেছিলে, তারপরেও তো তারা তোমার পিঠে ছুরি বসিয়েছে, তাই না? না মানে আই মাস্ট সে, তুমি যখন ছিলে না সত্যি মানে উনি বিভিন্নভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে। চলুন, দাঁড়িয়ে আছেন কেন? কাজগুলো সেরে ফেলি। দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। ওকে, ডান। দেখুন স্যার, আমি যা জানতাম, যা দেখেছি সবটাই আপনাকে বললাম। আমি আর কিছু জানি না। বেশ, তাহলে আপনার মনে হচ্ছে রোজি এই ঘটনার সঙ্গে কোনোভাবে কানেক্টেড, তাই তো? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। ঠিক আছে, আপনার আর কোনো চিন্তার কারণ নেই। আপনি কোর্টে যা যা হয়েছে সবটাই বলবেন, বাকিটা আমি সামলে নেব। আসি, নমস্কার। নমস্কার স্যার। তোর একটা মেয়ে আছে জানতাম না তো, কখনো তো। হিরাদি, শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? ওই মিউনিসিপ্যালিটিকে আবার মেরেছে। আবার? হ্যাঁ, মিনিটের বউ ডানা গজিয়েছে, ওর ডানা দুটো ছেটে দিতে হবে। তারপর তোর সাথে আমি বসছি। চল। কি বলছেন কি আপনি? পোস্টমর্টেম রিপোর্ট নকল? হ্যাঁ শরদিন্দুবাবু, কারণ আমি নিজের চোখে কাকাইয়ের শরীরে একটা গভীর ক্ষত দেখেছি। আর আমি যদি খুব একটা ভুল না হই, ওটা বুলেটেরই ক্ষত ছিল। আপনি আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? কারণ আমি নিজেও একজন আইনের ছাত্রী। কোনো উন্ডস বা ওয়েপেন্স সম্পর্কে আমাকেও খানিক পড়াশোনা করতে হয়েছে। আমরা ডক্টর সেন মানে যিনি পোস্টমর্টম করেছিলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। ব্রাদার, আমি বলবো আমাদের দেখা করতে দেওয়া হয়নি। তার মানে তো একটাই কথা দাঁড়ায় মিস্টার সিনহা রায়, যে সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়ে বসে আছে। একদমই তাই।
আমিও নিশ্চিত যে ভেতরে কেউ একজন আছে যিনি এই রিপোর্ট অদল বদলের কাজ করছেন। হ্যাঁ স্যার, যদি ওনার সঙ্গে আমরা কথা বলতে পারতাম তাহলে উনি কিন্তু আমাদের প্রাইম উইটনেস হতে পারতেন। কারেক্ট। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি ওনার সাথে। দেখুন, আপনারা এতদিন একা ছিলেন, এখন আমি আছি আপনাদের দলে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। দেখুন, আপনার মায়ের সাথে তো কথা হয়ে গেল। প্রাথমিকভাবে আমার যা জানার ছিল সব জেনে নিয়েছি। আপনি যদি কোনো নিউ ইনফরমেশন পান আমাকে জানাতে ভুলবেন না, ওকে? না না, সবার আগে আপনাকেই জানাবো। মামাসি যেমন বলে গেল তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বে, তেমনি আমিও প্রতিজ্ঞা করছি মা, আমিও তোমার মাথায় লাগা কলঙ্কর দাগ মুছে দেব। সরে যা, সরে যা বলছি। খবরদার একটা শয়তান আমার কাছে আসবি না। সরে যা, সরে যা। কি তোমার হাতে তো অনেকটা কেটে গেছে। তাতে কি হয়েছে নাকি? সর, কথা বলাস না, চল ফট। এত বেশি কথা বলো না, চুপচাপ আমার সঙ্গে চলো। আরে বেশি কথা বাড়াস না, ছাড় আমাকে, নাহলে দে তোর হাতটাও কেটে দেবো। এত ধমক টমক দিয়ে আমায় লাভ নেই, এর থেকে ঢের বেশি খারাপ নোংরা কথা শুনে আমরা অভ্যস্ত। আমার মাথায় একটা মিথ্যে খুনের বোঝা চাপানো হয়েছে। তোমরা আর এর থেকে কি ভাব বেশি ক্ষতি করবে আমার? তার থেকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হাতটা যেভাবে কেটেছে, তোমার ইনফেকশনটা যদি বেড়ে যায়, গোটা হাতটা কেটে বাদ দিতে হবে, তখন ভালো লাগবে তো? চলো এসো, ওষুধটা লাগিয়ে দেবে, দেখবে ভালো লাগবে। এসো। তুমি ভালো মা, এখন এদিকে সব কি হয়ে গেল? তুমি বিশ্বাস করো, আমার মা খুন করেনি, আমার মা খুন করতেই পারে না। আমি জানি ফিরকি লক্ষ্মীর মতো এত ভালো মানুষ, ওর পক্ষে এ কাজ করা সম্ভব নয়। তুমি একটু শান্ত হও ফিরকি, আমি বুঝতে পারছি ফিরকি, তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? না ভালো, কষ্ট আমার তখন হতো যদি আমি আমার মার জন্য কিচ্ছু করতে না পেরে হাত পা গুটিয়ে বসে থাকতাম। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো ভালো মা, আমি আমার মার জন্য লড়াই করে যাচ্ছি। মাকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত আমি এই লড়াই কিছুতেই ছাড়বো না। আমি জানি তো, আমি কি তোমাকে আজ থেকে চিনি? তবে আমি এখানে না একটা জরুরি কথা বলতে এসেছি। তুমি তো জানো ওই বাড়িতে আমাকে সবাই কিরকম নজরবন্দি করে রাখে, তাই সবার চোখ আড়াল করে আমি অনেক লুকিয়ে চুরিয়ে এখানে এসেছি ফিরকি। এই কথাটা না বললেই চলছিল না। কি এমন কথা ভালো মা, যার জন্য তুমি এতটা রিস্ক নিলে? নীলাদ্রি, ফিরকি যে সন্দেহ করছে লক্ষ্মী ষড়যন্ত্রের শিকার, সেটা কিন্তু আমারও সত্যি বলেই মনে হচ্ছে, জানো তো। কারণ আমি আজ যে কথাটা বলবো সেটা হয়তো লক্ষ্মীকে নির্দোষ প্রমাণ করার কাজে লাগলেও লাগতে পারে। ভালো মা, তুমি যা যা জানো আমাদেরকে সবটা খুলে বলো। দেখো, যে করেই হোক আমাকে কিন্তু আমার মাকে বাঁচাতেই হবে। ফিরকি, অষ্টমঙ্গলার দিন আমি যখন তোমাদের বাড়ি এসেছিলাম, সেদিন রুদ্রবাবুকে আমি দেখেছিলাম সবার আড়ালে বাইরে রাখা তোমাদের ওই ব্যাগটা থেকে কিছু একটা বের করছিল।
কি বলছো ভালো মা? হ্যাঁ কি আমি ঠিক বলছি। আমি দেখেছিলাম ওই যে ব্যাগ থেকে তার মানে আমাদের সন্দেহটাই সঠিক, কাকাই সত্যি ওই ড্রাগ চক্রের সাথে জড়িত ছিল।